আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভীষণ রকম ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড রাইট নাও শুনছেন ভৌতিক দুনিয়ার সাথে আছি আমি জেফরি খান। আমার সাথে বলতে চাই যে আজ কিন্তু ভৌতিক দুনিয়ার 199তম এপিসোড পৌঁছা হতে চলেছে। এবং ইউ নো হোয়াট, আজকে কিন্তু খুব অসাধারণ একটা গল্প আপনাদের জন্য আমি নিয়ে এসেছি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকের পুরো ঘটনাটা কিন্তু খুবই সাসপেন্স আছে, থ্রিলার আছে এবং খুবই ভৌতিক একটা ঘটনা। মানে আজকের ঘটনাটা সাসপেন্স, থ্রিলার প্লাস খুবই অদ্ভুত এবং ভৌতিক, খুব রোমাঞ্চকর এক অভিজ্ঞতা আপনারা পেতে চলেছেন। ইট ইজ কাইন্ড অফ ডিফারেন্ট সাইকোলজিক্যাল একটা স্টোরি, প্রেত সাধকের ঘটনা এবং নাহিদ ভাই পাঠানো এই ঘটনাটি আপনাদের কাছে মনোমুগ্ধকর লাগবে। এই ঘটনার মূল লেখক হচ্ছে আমাদের মাসুদ রানা ভাই এবং আশা করছি মাসুদ রানা ভাই দারুণ রকম ঘটনা লিখেছেন এর আগেও এবং এখনো লিখছেন, সামনেও লিখবেন। দারুণ এক ঘটনা তিনি জন্ম দিয়েছেন। আশা করছি আপনাদের খুব বেশি ভালো লাগবে। দেরি না করে শুরু করবো আজকের ঘটনা। এবং শুরুতে ছোট করে বলবো, আপনারা যদি চান ভৌতিক দুনিয়ার ঘটনা পাঠাবেন, ঘটনা পাঠাতে পারেন। ঘটনা পাঠানোর দুটি রয়েছে, একটা ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ ইমেল আইডিটা হচ্ছে bhautikdunia@gmail.com, bhautikdunia@gmail.com। ঠিক এই ইমেলে ঘটনা সেন্ড করে দিতে পারেন, অথবা আপনারা চাইলে ঘটনাটি অবশ্যই হোয়াটসঅ্যাপ আকারে পাঠাতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 0400930111। দিস ইজ ইট। আর বেসিক্যালি বলার মতো কিছু নেই, চলে যাচ্ছে আজকের এপিসোডে। আশা করছি আজকের এপিসোড আপনাদের কাছে অসাধারণ রকম ভালো লাগবে। চলে যাই ঘটনায়। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জেফরি ভাই, আমি আশা করছি আপনি ভালো আছেন। আমার নাম নাহিদ সরকার। আমি আজ একটি ঘটনা কালেক্ট করেছি এবং সরাসরি ঘটনাটি পাঠিয়ে দিলাম আপনার কাছে। ঘটনাটির নাম প্রেত সাধক। চলে যাই ঘটনায়। আপা, রোজ রাতে আমি জামা কাপড় পরে শুই, কিন্তু সকালে যখন উঠি তখন দেখি শুইলে একটা কাপড় চোপড় নাই। রায়দা কেটা জানি ঘুমের মধ্যে আমার শরীরে কাপড় চোপড় খুলে ফেলে। কথাটা শুনে আফরোজা বেগম বড় বড় করে চোখ নায়লার মুখের দিকে তাকিয়ে রইলেন। তিনি যেন হতভম্ব। নাইলা তাদের বাড়ির কাজের মেয়ে, অত 2 মাস হলো তাদের সাথে থাকে নাইলা। এর আগেও একবার নাইলাকে 3 থেকে 4 দিন ধরে আফরোজা বেগমের পেছনে ঘুরছে একটা কথা বলবে বলে। আফরোজা বেগম যখনই জানতে চান কি বলবি, নাইলা কিছু হয়তো বা আমতা করে কিছুই বলে না, চলে যায়। একবার মহা বিরক্ত হয়ে আফরোজা বেগম বললেন, কি বলতে চাস সোজা সবটা বলতো। একেবারে যদি বলতে না পারিস তাহলে আমার কাছে আর কখনো কিছু বলতে আসবি না। নাইলা আমতা করে বলল, আফা, আমার একটা মোবাইল লাগবো, আমি কথা বলার লেখা। ফাহাদ ভাইরে কল দিতে কইলে খেস করে। এই সামান্য একটা কথা বলতে এত ভনিতা করায় বেশ বিরক্তি হয়েছিল আফরোজা বেগম। অবশ্য পরে তাকে কথা বলার জন্য একটা মোবাইল কিনে দেওয়া হয়। এইবারেও 3 থেকে 4 দিন ধরে একটা কথা বলার জন্য আফরোজা বেগমের পেছনে ঘুরছিল নাইলা, কিন্তু প্রতিবারই কিছুক্ষণ আমতা করে কোনো কিছুই না পড়ে চলে যান সে। আফরোজা বেগম ভাবলেন, এইবারও আগের বারের মতোই তুচ্ছ কোনো বিষয় নিয়ে কথা বলবে নাইলা, তার পিছু ঘুরছে হয়তোবা। কিন্তু নাইলার কাছ থেকে এই ধরনের একটা কথা শোনার জন্য তিনি মোটেও মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। নাইলা গত 2 মাস ধরে এই বাড়িতে কাজ করছে, রাতে এখানেই থাকছে। এর মধ্যে তার কোনো খারাপ আচরণ নাইলা বেগমের চোখে পড়েনি। মেয়েটা একটু বোকা স্বভাবের, তবে সহজ সরল। তার একটা বিশ্বস্ত বান্ধবীর আশ্বস্ততায় মেয়েটার গ্রাম থেকে আনা হয়েছে। এই বাড়িতে সবার আগে ঘুম থেকে উঠে নাইলা। আর সে কি বলছে, সে যখন ঘুম থেকে উঠে তখন তার গায়ে কাপড় থাকে না। মেয়েটাকে দেখে তো মনে হচ্ছে না সে মিথ্যা কথা বলছে, বা এই ধরনের একটা মিথ্যা কথা এটা বলবেই বা কেন। কথাটা শুনে আফরোজা বেগমের কেমন যেন হতভম্ব হয়ে গেছিল। কখন যে তার হাত থেকে পানির গ্লাসটা মেঝেতে পড়ে টুকরো হয়ে গেছে, পানির চারদিকে ছড়িয়ে পড়েছে। তিনি তা খেয়ালই করেননি। নইলে দ্রুত একটা বেলচা, ঝাড়ু আর তেনা এনে মেঝেটা পরিষ্কার করে ঘর থেকে বেরিয়ে গেল। এই কিছুই আফরোজা বেগমের চোখে পড়ল না। নায়রা যে জায়গাটা দাঁড়িয়ে আছে
বা যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছিল তিনি এখনো সেই দিকে হতভম্ব বা বিহন দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। কিন্তু নায়লা চলে গেছে কখন? কেউ এই ঘরে এই মুহূর্তে প্রবেশ করলে ভাববে আফরোজা বেগম কোনো এক অদৃশ্য মানুষের দিকে চেয়ে আছে, যে মানুষটাকে তিনি ছাড়া আর কেউ দেখতে পান না। আফরোজা বেগমের মাথায় এক অন্যরকম প্রশ্ন আসলো, ঘটনাটা যদি সত্যি হয় তাহলে তার পরিবারে একটা বড় বিপদ আসতে চলেছে। এই বাড়িতে কে এমন আছে যার চরিত্র অধপতন করেছে? এই কথাটা যদি লোক জানাজানি হয়ে যায় তাহলে তাদের মান সম্মান হানি হবে, আর কিছুই থাকবে না। এই বাড়িতে পুরুষ আছে 2 জন, আফরোজা বেগমের স্বামী আব্দুর রাজ্জাক আর তাদের একমাত্র পুত্র ফাহাদ। রাজ্জাকের বয়স প্রায় 45 বছর। সে মোটেই অতিরিক্ত কামুক স্বভাবের পুরুষ নয় যে সে মাত্র 18 বছর বয়সে একটা কাজের মেয়ের উপরে এভাবে খারাপ নজর দিয়ে খারাপ কাজ করতে যাবে। তাছাড়া আফরোজা বেগমের বয়স 36 হলেও তার যৌবন এখনো ফুরিয়ে যায়নি। আর আছে ফাহাদ, ওর বয়স 16 পেরিয়ে 17তে পড়েছে। এই বছরই কলেজে ভর্তি হয়েছে। সে অন্য সব ছেলেদের মতো নয়, বেশ শান্ত, নম্র আর সৎ প্রকৃতির ছেলে। সে এই ধরনের কোনো কাজ করতে পারে তা আফরোজা বেগমের ধারণার একদম বাইরে ছিল। অবশ্য তার নতুন কলেজ বন্ধুদের সম্পর্কে তেমন কিছু জানা নেই। ছেলেদের এই বয়সটা বড়ই ভয়ঙ্কর। নানা রকম অধপতন ঘটতে পারে এই বয়সে খারাপ সঙ্গে মিশে। অনেকেই এই বয়সে প্রচন্ড কামুক হয়ে ধর্ষণের মতো ভয়ঙ্কর অপরাধের স্বাভাবিকভাবে যৌন আকাঙ্ক্ষা করে ফেলে। ফাহাদ কি কলেজে খারাপ সঙ্গে পড়েছে? ভাবনায় দুনিয়া থেকে বেরিয়ে আসেন আফরোজা বেগম। লক্ষ্য করলেন ঘরে কেউ নেই। তিনি এতক্ষণ নিজের স্বামী আর ছেলেকে নিয়ে এসব ভাবছিলেন। এটা ভেবে তিনি বেশ লজ্জা পেয়ে গেলেন। হয়তো একদিন ঘুমের ঘোরেই কাপড় খুলে গিয়েছিল নায়লার, আর যে কোনো কথাকেই মারিয়ে বলার অভ্যাস আছে নায়লার, তাই হয়তোবা এসব আজে বাজে কথা বলছে তাকে। শুধু শুধু মেয়েটার কথা গুরুত্ব নিয়ে এতক্ষণ বিভ্রান্ত হয়েছিলেন তিনি। আফরোজা বেগম দ্রুত বিছানা থেকে নেমে নায়লার কাছে চলে গেলেন। নায়লা বাথরুমে জামা কাপড় ধুচ্ছিল। তিনি গিয়ে ধমকে সুরে বললেন, দেখো নায়লা, তুমি আমার কাছে এক ধরনের আজগুবি কথাবার্তা আর কখনো দিবি না, ঠিক আছে? কোনো দিন বলবি না। আরেকবার এই ধরনের কথা শুনলে তোকে সোজা তোর গ্রামের বাড়িতে দিয়ে আসবো, মাথায় রাখিস। নায়লা কথাটা শুনে মাথা তুলে কয়েক মুহূর্ত স্বাভাবিকভাবে আফরোজা বেগমের মুখের দিকে চেয়ে রইল। পরক্ষণে আবারও কাপড় ধুতে ব্যস্ত হয়ে পড়ল। আফরোজা বেগম আবার তার ঘরে ফিরে এলেন। প্রথমে নায়লার বলা কথাটা তিনি যতটা গুরুত্বের সাথে নিয়েছিলেন এখন ততটাই তুচ্ছ মনে হচ্ছে। সকালবেলা হাতে নেয়ার একটা অর্থসমাপ্ত বই আবারও পড়তে শুরু করলেন। ফাদার তার স্ত্রী বেশিরভাগ সময় বাড়িতে থাকেন না, বাড়ির কাজ সব নায়লাই করে। তাই বিসঙ্গতা দূর করতে থ্রিলার উপন্যাস পড়ার একটা অভ্যাস করে ফেলেছেন তিনি। ভালোভাবেই কেটে যায় তার সময়। দুপুর হতেই ফাহাদ কলেজ থেকে বাড়িতে ফিরে আসে। রোজকার মতো রাতে রাজ্জাক সাহেবও বাড়িতে ফিরলেন। আফরোজা বেগমের দিন বাকি 8 থেকে 10 দিনের মতোই কাটল। রাত 11টা বাজতে ঘুমিয়ে পড়লেন। তার অভ্যাস মতো প্রতি রাতে ঘুম থেকে 3 থেকে 4 বার বাথরুমে যেতে জাগতে হয় তাকে। কিন্তু কিছুদিন যাবৎ এক ঘুমে রাত পার করে দিয়ে সকালে উঠছেন তিনি। আজ ব্যতিক্রম হলো। শেষ রাতে তার ঘুমটা ভেঙে গেল। বাথরুমে যাওয়ার জন্য তিনি বিছানা থেকে নামলেন। রাজ্জাক সাহেব ঘুমাচ্ছেন বিছানায়। বাথরুমে যাবেন এমন সময় নায়লার কথা মনে পড়ল আফরোজা বেগমের। নায়লা কি অদ্ভুত কথাটাই না পড়েছিল সকালবেলায়। আদৌ কি সত্য কথা? এটা সম্ভাবনা আছে কি? ঘড়িতে এখন 4:15 বাজে, এখনো ফজরের আজান দেয়নি। তিনি কি যেন ভেবে ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন। সেখানে নায়লা ঘুমায়। রান্নাঘর পুরোপুরি অন্ধকার। আলোর সুইচটা রান্নাঘরের বাইরে। তিনি আলো জ্বালিয়ে রান্নাঘরে উকি চুকি দিতে পুরো স্তম্ভিত হয়ে গেলেন। নায়লা সম্পূর্ণ নগ্ন হয়ে মেঝেতে শুয়ে আছে। ঘটনার আকস্মিকতায় আফরোজা বেগম দ্রুত আবারও আলো নিভিয়ে দিলেন। তিনি ভুল দেখলেন কিনা এটা নিশ্চিত হতে আবারও আলো জ্বালিয়ে রান্নাঘরে উকি দিলেন। না না না, তিনি ভুল দেখেননি। নায়লার সালোয়ার কামিজ ওড়না তার মাথার কাছে গুলটি করে রাখা হয়েছে।
কেউ যে এই কাজটা করছে তার বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে। কেউ যাতে শুনতে না পায় সেইভাবে আফরোজা বেগম ধীরে ধীরে নায়লার কাছে গিয়ে তাকে ডাকতে লাগলেন। নায়লার কোনো সারা শব্দ পাওয়া গেল না। এবার ঘুম ভাঙাতে কাঁধে করে জোরে কয়েকটা ঝাঁকা দিলেন তিনি। অবাক কাণ্ড, তাও নায়লার ঘুম ভাঙল না। নায়লার ঘুম তো কখনোই এত গাঢ় ছিল না। আর কোনো উপায় না দেখে একটা কাঁথা দিয়ে নায়লার শরীর ঢেকে রান্নাঘর থেকে বেরিয়ে আলো নিভিয়ে দিলেন তিনি। ফাহাদ দরজায় খোলা রেখে রাতে ঘুমায়। ফাহাদের ঘরে গিয়ে দেখলেন সে বেঘরে ঘুমাচ্ছে, বাড়িতে আর কেউ নেই। তাহলে কাজটা করলো কে? কি মেয়েটার জামা কাপড় এভাবে খুলে ফেলেছে? ফাহাদ এবং রাজ্জাক তো ঘুমাচ্ছে। আচ্ছা, তারা দুজনে কি আসলে ঘুমাচ্ছে, নাকি তাদের কেউ ওই ঘুমের অভিনয় করছে? না না না, এটা কিছুতেই মানতে পারছে না। তিনি এই মুহূর্তে আবার ঘরে গিয়ে রাজ্জাক সাহেবের পাশে চুপচাপ শুয়ে পড়লেন তিনি। বাকি রাত আর ঘুম হলো না তার। সকালবেলা খাবার শেষ করে রাজ্জাক আর ফাহাদ তাদের গন্তব্যে চলে গেল। বাড়িতে রইলেন আফরোজা বেগম এবং নায়লা। আজ আর বই পড়তে মন বসছে না তার। কয়েকবার নায়লাকে রাতের প্রসঙ্গে কিছু বলতে গিয়েও বলতে পারলেন না তিনি। ব্যাপারটা তিনি যতটা সাধারণভাবে নিয়েছেন, ব্যাপারটা আসলে ততটা সাধারণ নয়। শীঘ্রই কে এই কাজটা করেছে এটা ধরতে না পারলে বড় ধরনের অঘটন ঘটে যাবে এই সংসারে। তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন আজ রাতে না ঘুমিয়ে ঘুমের অভিনয় করে নায়লাকে পাহারা দিবেন তিনি। রাত জাগবেন আর দিনে ঘুমাবেন, কিন্তু ঘুম আসলো না কিছুতেই। রাত 11টা হতেই সবাই ঘুমিয়ে পড়ল। আফরোজা বেগম ঘুমের অভিনয় করে চোখ বন্ধ করে রইলেন। বেশ কয়েক ঘন্টা তিনি নির্ঘুমে কাটিয়ে দিলেন এভাবে। হঠাৎ তার চোখ যেন লেগে এলো। যখন ঘুম ভাঙল আতকে উঠলেন তিনি। ঘড়িতে দেখলেন রাত 4টার কিছু বেশি সময়। রাজ্জাক ঘুমাচ্ছে, অনেক সময় চলে গিয়েছে। তিনি দ্রুত উঠে রান্না করে গেলেন। সে একই দৃশ্য, নায়লার গায়ে জামা কাপড় নেই। তিনি কিছুই বুঝতে পারছেন না ঘুমের সুযোগে রাজ্জাক এসেছিল নাকি ফাহাদ। নায়লাকে বেশ ভালোভাবেই ডাকলেন, আচ্ছা, কিন্তু উঠল না সে, যেন অজ্ঞান হয়ে আছে। এটা আরো বেশি আশ্চর্যের। ছিলার উপন্যাস পড়তে পড়তে একটা জিনিস বুঝেছেন আফরোজা বেগম, যে কোনো বড় রহস্যের সমাধান করতে ছোট ছোট ক্লু দিয়ে একটু একটু করে এগোতে হয়। আফরোজা বেগমের চোখ গেল ঘুমন্ত নায়লার মাথার কাছের একটা কাঁচের জগের উপরে। জগটা থেকে নায়লা পানিগুলো খেয়ে ফেললো। হতেই পারে এই জগটাতে কেউ ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে রোজ, যার ফলে রাতে নায়লা আর জাগে না। এই সুযোগে ধস্তাধস্তি ছাড়া কেউ তার সাথে খারাপ কিছু করতে চায়। ছি ছি, এসব কি ভাবছেন তিনি? না, এমনটা হতেও পারে। নাইলে এত টাকার পরেও কেন নায়লা উঠবে না? কিন্তু কেন? নানান চিন্তা ঘুরফাক খেতে থাকে আফরোজা বেগমের মাথায়। অবশেষে একটা বোতল এনে জগ থেকে কিছু পানি ঢেলে নেন। তারপর নায়লার গায়ে কাঁথা মুড়ি দিয়ে আবারও নিজের ঘরে চলে এলেন। পরের দিন সকাল 9টা বাজে। ফাহাদ কলেজে এবং রাজ্জাক সাহেব অফিসে চলে গিয়েছেন। নায়লাকে একা বাড়িতে রেখে আফরোজা বেগম গেলেন তার পরিচিত এক বান্ধবীর ল্যাবে। বান্ধবীর নাম ফারহানা। তিনি ফরেন্সিক ডাক্তার। তার কাছে সেই পানির বোতলটা নিয়ে তিনি পরীক্ষা করতে বললেন এর ভেতরে ঘুমের ওষুধ মিশানো আছে কিনা। এবং ফারহানা কৌতূহল হয়ে জানতে চাইল যে পানি পেলো কোথায় এটা, আর পরীক্ষা বা কেন করতে যাচ্ছে। আফরোজা বেগম মিথ্যা কথা বললেন। তিনি বললেন তার এক বান্ধবী পরীক্ষা করতে দিয়েছে, সে তার গোপন রাখতে চায়। ফারহানা আর তাকে ঘাটালেন না, বললেন বোতলটা রেখে যেতে, পরে পরীক্ষা করে তাকে কল দিয়ে সম্পর্কে জানাবেন। আফরোজা বেগম বাড়িতে চলে এলেন। বিকেলে গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। ফারহানাকে নিয়ে কয়েকবার কল দিলেন, কিন্তু সে ধরল না। তিনি এবার কিছু স্বাভাবিকভাবে ঘটনাটা ব্যাপারে চিন্তা করছেন। তিনি কি শুধু শুধু আপন ছেলে আর স্বামীকে সন্দেহ করছেন? ফাহাদ বা রাজ্জাক কেউ যদি এটা জানতে পারে তাহলে তাদের কাছে তিনি কতটাই না ছোট হয়ে যাবেন। এটা তো হতেই পারে যে নায়লারই কোনো না কোনো সমস্যা রয়েছে। তাদেরই না নায়লা একটু বেশি রূপবতী না হলেও তার চেহারা কিন্তু খারাপ না। হতে পারে কোনো খারাপ চিন্তার উপর আচর করেছে। সেই ঘুমন্ত অবস্থায় নায়লার সঙ্গে খারাপ কিছু করতে চাইছে, বা নায়লার কোনো মানসিক রোগ হয়েছে যাতে সে নিজেই নিজের রাত করে জামা কাপড় খুলে ফেলেছে, অথচ তার মনেই থাকে না। আসলে তো এমন কিছু তো হতেই পারে। এটা এতক্ষণ তার মাথায় আসেনি কেন? তিনি শুধু শুধু ফাহাদ আর রাজ্জাককে সন্দেহ করেছেন। আফরোজা বেগম এবার কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এমন সময় হঠাৎ করে তার
মোবাইলে ফারহানার নাম্বারে কল আসলো, ফারহানার নাম্বার থেকে কল আসলো এবং ফারহানা যা বলল তা শুনে রীতিমতো হতভম্ব হয়ে গেল আফরোজা বেগম। তার সন্দেহ ঠিক, নায়লা জগের পানিতে ঘুমের ওষুধ মিশানো থাকে প্রতি রাতে, কারণ ওই রাতে পরীক্ষা করে ঘুমের ওষুধের অস্তিত্ব পাওয়া গেছে, যা খেলে ঘন্টা খানেকের মধ্যে তার আর ঘুম থেকে উঠবে না। যে কোনো মানুষ একদম মরার মতো ঘুমাবে। কিন্তু এই জঘন্য কাজটা কে করতে পারে এটাই বুঝতে পারছেন না তিনি। নিজের আপনজনদের যে এভাবে সন্দেহ করতে হবে এটা তিনি স্বপ্ন কল্পনা করেননি। তবে আজ রাতে যে করে হোক আসল অপরাধীকে তিনি ধরবেন। কিন্তু কে সে? ফারহানার কল আসার পর থেকে আরো বেশি উদাস হয়ে গেলেন আফরোজা বেগম। চুপচাপ বিছানায় বসে রইলেন কিছুক্ষণ, ভাবতে থাকলেন রাতে কি করা যায়। আজ রাতে যে করেই হোক তাকে জেগে থাকতে হবে, আর কাউকে হাতে নাতে ধরলে বা ধরতে পারলে তার উচিত শিক্ষাও দিতে হবে, সেটাই তিনি ভাবছিলেন। আফরোজা বেগম জানেন যে অতীন্দ্রিয় ক্ষমতা বলে কিছু একটা আছে কিনা, কিন্তু তার মনে মাঝে মধ্যে তিনি এই ক্ষমতার অধিকারী হয়ে যান। এই বাড়িতে তার আপন কেউ এলে তিনি আগে থেকে কেন যেন টের পেয়ে যান। যেমন এই মুহূর্তে তার মনে হচ্ছে তার ছোট ভাই রাহাত আজ তাদের এখানে আসবে। রাহাতের হয়তোবা অতীন্দ্রিয় ক্ষমতার বেশি রয়েছে। যখনই তিনি কোনো বিপদে পড়েন কোত্থেকে রাহাতে তখন এই বাড়িতে চলে আসে প্রথমে। হয়তো এই কারণে তার মনে হচ্ছে এই বিপদে রাহাত এসে পড়বে, এখানে এসে পড়বে। এসব ভাবতে ভাবতে কলিং বেলটা বেজে উঠল। আফরোজা বেগম দ্রুত ছুটে গেলেন দরজা খুলতে। ফাহাদ আর নাইলাও এসেছে দরজা খুলতে। এরকম প্রায় ঘটে তাদের বাড়িতে। কখনো কলিং বেল বাজতে শুনলে একসাথে তিনজনে ছুটে আসে, আবার কখনো আরেকজন খুলবে ভেবে কেউই আসে না। ফারহান দরজা খুলে দিল। দরজা দিয়ে রাজ্জাক সাহেব প্রবেশ করতেই হতাশা ছেয়ে গেল আফরোজা বেগমের মুখে। তিনি ভেবেছিলেন রাহাত আসবে, কিন্তু রাজ্জাক সাহেব তো এত আগে আসেন না, আজ এলেন কি করে তাহলে? হঠাৎ করে আফরোজা বেগমের মনে পড়ল আজ বৃহস্পতিবার। এই দিনে আগে প্রতি সপ্তাহে অফিস ছুটি হয়ে যায়। আফরোজা বেগম অন্য দিনের মতো কারোর সাথে বেশি কথা বলেন না, চুপচাপ আবার নিজের ঘরে চলে গেলেন এবং রাজ্জাক সাহেব গোসল করতে গেলেন। ঠিক 15 মিনিট পর আবারও কলিং বেল বেজে উঠল। তিনি মূর্তির মতো বিছানায় বসে রইলেন। ঘরের বাইরে থেকে ফাহাদের আনন্দ উল্লাস শুনে একটু যেন নড়ে চড়ে বসলেন। তারপর ঘরের বাইরে দেখতে পেলেন সত্যি রাহাত এসেছে। তার সঙ্গে হাসি ঠাট্টা করছে ফাহাদ। আনন্দে আফরোজা বেগমের মনটা যেন ভরে গেল। রাহাত আফরোজা বেগমের দিকে তাকিয়ে বলে উঠলেন, আপা, এই বলে চেঁচিয়ে উঠলেন এবং এসে জড়িয়ে ধরলেন। তিনি রাহাতের একটু খোঁজ খবর নিলেন। তারপর ফাহাদ আর রাহাত আবারও বলতে বলতে ফাহাদের ঘরে চলে গেল। রাহাত ঢাকার বাইরের এক পাবলিক বিশ্ববিদ্যালয় পদার্থের ছাত্র। কি ঝামেলা নাকি করেছে সেখানে, তাই তাদের ছুটি দিয়ে দিয়েছে। এই ফাঁকে সে এসেছে আপার বাড়িতে। রাত 9টা বেজে গেল। তারা চারজনই খাবার টেবিলে খাওয়া শেষ করলো। নায়লা আলাদা পরে খাবার খায়। খাওয়া শেষে রাজ্জাক সাহেব তার ঘরে চলে গেলেন। রাহাতকে নিয়ে ফাহাদ তার ঘরে চলে গেল। আফরোজা বেগম বুঝলেন রাহাত আর ফাহাদের আজ সারা রাতেও গল্প আর শেষ হবে না, কিন্তু এই বাড়ির ঘটনা যত দ্রুত সম্ভব তাকে বলা উচিত। তাই নায়লাকে দিয়ে রাহাতকে ডেকে পাঠালেন তিনি। নায়লা যখন রাহাতকে ডেকে আনলো ততক্ষণে আফরোজা বেগম বাড়ির ছাদে চলে এসেছেন। রাহাতও তাকে খুঁজতে খুঁজতে ছাদে চলে এলো। আফরোজা বেগমকে দাঁড়িয়ে থাকতে দেখে রসিকতার সুরে সে বলল, আপা, আসার পর থেকে তোমাকে দেখছি তুমি কেমন যেন কিছুটা বলার জন্য ছটফট করছো। অনেকটা জার্নি করে এসেছি। আজ তোমার সাংসারিক অবস্থা বা তোমার জীবনের সিরিয়াল মাত্র কাহিনী কিন্তু শুনতে পারবো না, কাল সময় করে শুনবো না, ঠিক আছে? আফরোজা বেগম বেশ রাগান্বিত কণ্ঠে বললেন, চুপ কর, চুপচাপ চেয়ারটাতে বস, তুই বেশি কথা বলবি না। ছাদে সবসময় দুটো চেয়ার পাড়া থাকে। রাহাত অনিচ্ছা সত্ত্বেও একটা চেয়ার টেনে বসে পড়লেন। আফরোজা বেগম এবার সিঁড়ির কাছে গিয়ে উঁকি দিয়ে দেখলেন কেউ আছে কিনা। তার এই উদ্বিগ্নতা মোটেও বিস্মিত হচ্ছে না রাহাত। যে যখনই আসে এই বাড়িতে তখনই আফরোজা বেগম তাকে ছাদে এনে সংসারের নানান কথা বলেন। অতি তুচ্ছ ঘটনা বর্ণনা করে বলেন। রাহাত চুপচাপ শুনে যায়, বিরক্ত হলেও প্রকাশ করে না।
আফরোজা বেগম চেয়ারে বসে থেকে রাহাতের মুখোমুখি হন। প্রথমে কিছুটা ইতস্তত বোধ করে, পরে এই পর্যন্ত ঘটা সম্পূর্ণ ঘটনাটা রাহাতকে বলে ফেললেন। রাহাত কথাটা প্রথমে যতটা হালকাভাবে নিচ্ছিল, ধীরে ধীরে ঘটনাটা শুনতে শুনতে আরো বেশি উদ্বিগ্ন হয়ে উঠেছিল। আফরোজা বেগম নাইলার কাছ থেকে কথাটা শুনে যতটা হতভম্ব হয়েছিল, রাহাতও তেমনই হলো। পুরো কাহিনীটা শোনার পর বিস্ময় ভরা কণ্ঠে সে বলল, আপা, তুমি যা বলছো তার সব কি সুনিশ্চিত হয়ে বলছো তুমি? আমার কিন্তু কেমন জানি গুলিয়ে যাচ্ছে সবকিছু। ঘুমের ওষুধের ব্যাপারটা আমার কাছে বেশ ভাবাচ্ছে। ফাহাদ বা দুলাভাইয়ের মধ্যে কেউ এমন কাজ করতে পারে এটা আমি ভাবতে পারছি না, কোনোভাবেই না। কয়েক মুহূর্ত আর কেউ কোনো কথা বলল না। আফরোজা বেগম চেয়ার ছেড়ে উঠে সিঁড়ির দিকে এগিয়ে গিয়ে আরেকবার ওকে দিয়ে দিলেন। তারপর তিনি বললেন, গত রাতে আমি ঘুমানোর অভিনয় করে অনেকক্ষণ জেগেছিলাম, কিন্তু হঠাৎ চোখ লেগে এলো। চোখ মেলে দেখি ও অনেক বেলা চলে গেছে। রান্নাঘরে গিয়ে দেখি নায়রা শিয়া কি অবস্থা। আজ রাতে আমি কিছুতেই ঘুমাবো না। তুই ফাঁদের পাশে ঘুমাবার অভিনয় করবি, ঠিক আছে? শুয়ে থাকবি। আজ রাতে ধরতে হবে কে কালপ্রিটটা। সাজ শান্ত স্বরে বলল, নায়নাকে বলি তো হয় সে যাতে এই জগে পানি না খায়। আফরোজা বেগম বেশ গম্ভীর গলায় বললেন, না না, আমি তাকে হাতে নাতে ধরতে চাই। আমার যতদূর মনে হয় কাজটা তোর দুলাভাইয়ের। রাহাত আর কিছু বলল না। সে ভাবতেই পারেনি যে কোনোদিন তার পছন্দের দুজন মানুষকে এভাবে সন্দেহ করতে হবে। তারা দুজনেই নিচে নেমে এসে যে যার ঘরে চলে গেলেন। আফরোজা বেগম দেখলেন এর মধ্যে রাজ্জাক সাহেব ঘুমিয়ে পড়েছেন। আফরোজা বেগম এই প্রথম মনে হচ্ছে লোকটা ঘুমানোর অভিনয় করছেন। তিনি ঘুমিয়ে পড়লেই তার আসল রূপ দেখতে শুরু করবেন লোকটা, আর তার থেকে ঘুরেই ঘুমানোর অভিনয় করছেন বা শুয়ে পড়লেন আফরোজা বেগম। বেশ খানিকটা জেগে রইলেন তিনি। এরপরে মধ্যরাতে বা গতকালের মতো চোখ বুঝে এলো তার। চোখ খুলে বুঝতে পারলেন অনেকটা সময় হয়ে গেছে। আজও যা যা হওয়ার হয়ে গেছে। রাজ্জাক সাহেব বিছানাতে ঘুমন্ত অবস্থায় রেখে রান্নাঘরে গেলেন। সেই গত রাতের ঘটনারই পুনরাবৃত্তি ঘটেছে। নায়নার একই অবস্থা। হতাশা আর বিষণ্ণতা ছেয়ে গেল আফরোজা বেগমের মুখে। হঠাৎ তার মনে পড়ে গেল সে না হয় ঘুমিয়ে পড়েছিল, রাহাত তো জেগেছিল, তাকে ডাকা যাক। সে যদি বলে ফাহাদ রাত্রেবেলা বিছানায় ওঠেনি, তাহলে নিশ্চিত হওয়া যাবে কাজটা রাজ্জাক সাহেব করেছে। তখন রাজ্জাক সাহেব একটু চেপে ধরতেই সত্য কথা বলতে বাধ্য হবেন তিনি। আফরোজা বেগম ধীরে ধীরে ফাহাদের ঘরের দিকে ঢুকে গেলেন। আস্তে আস্তে রাহাতকে ডাকতে লাগলেন, কিন্তু সেও ঘুমিয়ে পড়েছে। তার ডাকে সাড়া দিচ্ছে না। এবার আফরোজা বেগমের মেজাজটা গেল বিগড়ে। তিনি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়লেন। ফাহাদকে পরোয়া না করে জোরে জোরে রাহাতকে ডাকতে লাগলেন, কিন্তু রাহাত উঠল না, মরার মতো পড়ে আছে। অথচ শ্বাস তো ঠিকই চলছে। এত জোরে জোরে ডাকার ফলেও ফাহাদ ঘুম ভেঙে যাওয়ার কথা। সে ঘুমাচ্ছে। তিনি ফাহাদের কাঁধ ধরে ঝেঁকিয়ে ডাকলেন, এ কি, সে উঠছে না। আফরোজা বেগমের বিস্ময় সীমা রইল না। তিনি দ্রুত ঘরে গিয়ে রীতিমতো রাজ্জাক সাহেবকে জোরে জোরে ডাকতে লাগলেন, কিন্তু তিনি উঠলেন না। কি ব্যাপার, এরা সবাই যেন বেঁচে মারা গেছে, এটা কিভাবে সম্ভব? আফরোজা বেগম ধপাস করে বেঁচেতে পড়লেন। তার মাথায় কিছু ঢুকছে না। বাসায় হচ্ছেটা কি? ফাহাদ উঠছে না। তিনি এখন পাগল হয়ে যাবেন। এই বাড়িতে এত রাতে তিনি নিঃসঙ্গতা অনুভব করছেন। একটা অচেনা ভয় যেন তাকে ঘিরে ধরলো। তিনি চারদিকে তাকাতে অচেনা ভয় যেন হিম করে গেল। তার চারদিকে মনে হলো ছায়া ঘুরছে, অদৃশ্য সবকিছু যেন ঘুরছে। তিনি ভয়ে ভয়ে চোখ বন্ধ করে বিছানায় উঠে রাজ্জাক সাহেবকে ঝরিয়ে ধরে শুয়ে পড়লেন। সকালেই তার ঘুম ভাঙল। রাজ্জাক সাহেবও তখনও ঘুমাচ্ছেন। রাতের পুরো ঘটনাটা তার মনে পড়ল। বুকের ভেতরটা যেন থক করে উঠল। তিনি বিছানা থেকে নেমে দেখলেন কারো ঘুম ভেঙেছে কিনা। লক্ষ্য করলেন সবাই এখনো ঘুমাচ্ছে। ঘরে অনেকগুলো শিশি বোতল ছিল। আফরোজা বেগম ফাহাদের ঘরের পানির জগ থেকে কিছুটা পানি একটা শিশিতে ঢেলে নিলেন। নিজেই ঘরের জগের পানি থেকেও একটা শিশিতে পানি নিলেন। সকাল হতেই জগ ধুয়ে তিনি পানি পরিবর্তন করে দিলেন। রাতেও অবশ্য পানি দিয়ে যায় সে। পানির শিশির একই জায়গায় লুকিয়ে রাখলেন তিনি। শুক্রবার হয়, ফাহাদ এবং রাজ্জাক সাহেব একটু বেলা করে ওঠেন এই দিনে, এবং আফরোজা বেগম সকাল থেকে উদাস হয়ে ছাদে বসে রইলেন। সকালে ঠান্ডা বাতাস তার বোনকে যেন ঠান্ডা করতে পারছে না। হঠাৎ দেখলেন ছাদে রাহাত উঠে এসেছে। রাহাত ছাদে উঠে আফরোজা বেগমের সামনে এসে অনুতাপে সুরে বলল,
সরি আপা, রাতে ঘুমিয়ে পড়েছিলাম, জার্নি করে শরীরটা অনেক ক্লান্ত ছিল তো, তাই অনেক কষ্ট করে চোখটা খোলা রাখতে পারছিলাম না। আফরোজা বেগম কি বলবেন ঠিক বুঝতে পারছেন না। চুপচাপ দুজনেই কিছুক্ষণ বসে রইলেন, তারপর মাথাটা রাহাতের দিকে ঝুঁকিয়ে বললেন, ফারহানার নামে আমার একটা কলেজের বান্ধবী আছে, তুই চিনিস মনে হয়। ও একজন ফরেন্সিক ডাক্তার, আর সবাই বাসায় থাকবে, তাই আমার বাসা থেকে যাওয়া উচিত হবে না, ঠিক আছে? আমি কল দিয়ে সবকিছু বলে দেবো ওকে। তোকে আমি একটা ঠিকানা দিচ্ছি, তুই 11টার দিকে 2টা শিশি নিয়ে তার কাছে যাবি। দেরি হলো ওখানে বসে জেনে আসবি শিশির পানিতে ঘুমের ওষুধ আছে কিনা, ঠিক আছে? রাহাত পুরো বিস্মিত হয়ে বড় বড় করে চোখ তুলে রীতিমতো আফরোজা বেগমের দিকে তাকিয়ে রইলেন। সে কিছুতেই বুঝতে পারল না। আফরোজা বেগম গত রাতের পুরো ঘটনাটা রাহাতকে খুলে বললেন। রাহাত উৎকণ্ঠিত হয়ে বললেন, শুধু সন্দেহ করছো কেন? ঘুমের ওষুধ নইলে ওই নায়না জগের পানিতে মেশানো থাকে না? সব জায়গায় তো মেশানো থাকে, তাই না? কিন্তু সবাই ঘুমিয়ে থাকলে কাজটা কে করতে পারে? জীবনে এমন প্রথম জটিলতা রাহাত এবং আফরোজা বেগমের কারোর জীবনেও যেন এরাই কখনো আসেনি। রাহাত এবং আফরোজা বেগম বাড়ির সবাইকে এই ঘটনাটা খুব স্বাভাবিকভাবে ব্যবহার করছে, যাতে কেউ বুঝতে না পারে তাদের তারা সন্দেহ করেছে। রাত 11টা বাজতেই একটা কাজের কথা বলে রীতিমতো রাহাত ফাহাদের ল্যাবের উদ্দেশ্যে রওনা হলো। ফাহাদও তার সাথে যেতে চাইল। ফাহাদ অনেক কষ্টে বুঝিয়ে তাকে থামালো। ফাহাদ বেশ অবাক হয়ে গেল, মামা কখনো তাদের সাথে এমন ব্যবহার করেন না। রাজ্জাক সাহেব আফরোজা বেগমের ব্যবহারে কিছুটা অবাক করেন। প্রতি শুক্রবার তিনি ফ্রি থাকেন। এই দিন আফরোজা বেগমের সাথে নানা বিষয়ে তিনি কথা বলেন, কখনো আবার বাড়ির বাইরে আবারও বেরিয়ে আসেন, কিন্তু আজ যেন আফরোজা বেগম তাকে এড়িয়ে চলছে। দুপুর 2টা পর্যন্ত রাহাতের জন্য অপেক্ষা করলেন আফরোজা বেগম। রাজ্জাক এবং ফাহাদের সঙ্গে আবারও খেলেন না তিনি। এরপর সারাক্ষণ ছটফট করতে লাগলেন। দুপুর 3টা নাগাদ ফ্যাকাশে মুখ নিয়ে বাড়িতে ভিতরে ঢুকলো এবং তার হাতে একটা শপিং ব্যাগ ছিল, ফাহাদের জন্য একটা পাঞ্জাবি। তাতে ফাহাদ দেখে যেন একরাশ হাসি ফুটে উঠল তার মুখে এবং ব্যাগটা এগিয়ে দিল। ফাহাদ অনেক খুশি হলো। তাহলে মামা এর জন্য বাইরে গিয়েছিলেন। ফাহাদ পাঞ্জাবিটা হাতে নিয়ে ঘরে চলে গেল। আফরোজা বেগম রাহাতকে নিয়ে আবারও ছাদে চলে গেলেন। রাহাতের কথা শুনে তিনি দীর্ঘশ্বাস ফেললেন। তার ধারণা ঠিক হয়েছে, ফাহাদের ঘরের পানি এবং তার ঘরের পানিতেও ঘুমের ওষুধ মেশানো ছিল। আফরোজা বেগম ধপাস করে চেয়ারে বসে পড়লেন। চোখ বন্ধ করতেই তলিয়ে গেলেন চিন্তার সাগরে। এই বাড়িতে কেউ একজন আছে তার সাথে খেলা খেলছে, যাকে তিনি ধরতে পারছেন না। এই বাড়ির সবারই অভ্যাস ঘুমের আগে পানি খাওয়া। রাতে ঘুম থেকে যে কেউ একটা পানি খায়, কেবল আফরোজা বেগম বারে বারে বাথরুমে যাওয়ার অভ্যাসের ভয়ে পানি খান না। তাই বাড়ির সবাই ঘুমের ওষুধ মিশ্রিত পানি খেয়ে ঘুমে থাকলেও তিনি জেগে থাকেন। কিন্তু বাড়ির সবাই যদি ঘুমিয়ে থাকেন, তাহলে নায়নার এই অবস্থাটা কি করছে? আর পানিতে ঘুমের ওষুধে বা কি মেশাচ্ছে? না, কিছুতে হিসাব মিলাতে পারছে না। বাড়ির যে কোনো একজন আছে, তাহলে ছলনা করছে, ঘুমের অভিনয় করছে। আফরোজা বেগম বেশ ভালোভাবেই বুঝতে পারছেন এই কাজটা তিনি ধরতে পারছেন না, আবারও তা নিশ্চিত নয়, জিজ্ঞেসও করতে পারছেন না। তিনি যে নায়নার সাথে যে ঘটনাটা আন্দাজ করতে পারছেন, এটা তাদের বোঝাতে হবে। যার মনে পাপ আছে সে এটাতেই সতর্ক হয়ে যাবে। তার নাম না হয় নাই জানলেন তিনি, হয়তো এতে নিজেকে শুধরে নিতে পারবেন সে অপরাধী। আফরোজা বেগম অনেকটা উদাস কণ্ঠে রাহাতকে বলেন, আর কিছু করার নেই আমাদের। নায়নাকে একটা গ্রামের বাড়িতে পাঠিয়ে দেব, কিন্তু এখন কদিন আমার সাথে এক ঘরে ঘুমাবে। আর তুলা ভাই ফাহাদ, তুই আরেক রুমে ঘুমাবে, ঠিক আছে? রাহাত কিচ্ছু বলল না। বিকেল ঘড়িয়ে সন্ধ্যাবেলা রাত চলে এলো। সকালবেলা একসাথে রাতের খাবারটা শেষ করলেন। খাবার শেষে আফরোজা বেগম গম্ভীর কণ্ঠে ঘোষণা দিলেন, এখন থেকে আমি আর নায়না এক ঘরে ঘুমাবো। কথাটা শুনে রাজ্জাক সাহেব এবং ফাহাদ বেশ অবাক হলেন। নায়নাও হলো। আফরোজা বেগমের একই ধরনের ব্যবহার আর গম্ভীর কণ্ঠের মুখোমুখি তারা কখনো কোনো দিন হয়নি। হতভম্বতায় তারা কথাই বলতে পারল না। রাত 11টা বাজতে চলল। নায়না তার বিছানা এনে আফরোজা বেগমের ঘরের মেঝেতে শুয়ে পড়ল। আফরোজা বেগম ঘরের ভেতর থেকে আটকে আকাশে বিছানায় শুয়ে পড়ল।
শুয়ে মনে মনে ঘরের আলো নেভাতে ভুলে গেছেন এবং বিছানা থেকে উঠতে যেন মন চাইছে না। ফাহাদ আর রাজ্জাক সাহেবকে নিঃশ্বাস ভাবতে ভাবতে ঘুমের দেশে চলে গেলেন। মেঝেতে সম্পূর্ণ নগ্ন হয়ে শুয়ে আছে নায়না। মাথার কাছে সমস্ত কাপড়গুলি যেন রাখা, যেমনটা রান্না করে থাকত। বিদ্যুৎ গতিতে তিনি দরজার দিকে তাকালেন। না, দরজা ভেতর থেকে আটকানো। তাহলে ঘরে কি তারা ছাড়া আর কেউ রয়েছে, নাকি এটা অলৌকিক কিছুর কাজ? কিন্তু ঘটনা যদি অলৌকিক হয়, তাহলে তো অলৌকিক কোনো পানির ঘুমের উষ্ণ মিশানোর কোনো প্রয়োজন নেই। তাহলে নায়না নিজ থেকে উঠে দরজা না খুললে কেউ তার ঘরে প্রবেশ করতে পারবে না। আফরোজা বেগমের মাথা ঘোরাচ্ছে। তিনি হতভম্ব, স্তম্ভিত হয়ে মূর্তির মতো একটা জায়গায় বসে রইলেন। এত সহজে আফরোজা বেগমের পক্ষে হতভম্ব ভাবটা কাছে ওঠা সম্ভব নয়। তিনি কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করছেন। ধীরে ধীরে খাট থেকে নিচে নেমে নায়লাকে জাগানোর একটা বৃথা চেষ্টা করলেন। নায়লার মাথায় পাশে আজও পানির জগ। আফরোজা বেগম বুঝলেন তার বড় ধরনের ভুল হয়ে গেছে। অপরাধী হয়তো ভেবেছিল আজ নায়না রান্না করে ঘুমাবে, জগে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। জগের পানিটা আগেই পরিবর্তন করা উচিত ছিল। নায়না না হয় ঘুমের ওষুধ মিশানো পানি খেয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু তার শরীরে এই অবস্থা করলো কে? তার পক্ষে তো দরজা না খুলে ঘরের ভেতরে প্রবেশ করা সম্ভব নয়। তিনি শান্তিপূর্ণ ঘরে রীতিমতো পরীক্ষা করে দেখার চেষ্টা করেছেন যে এই ঘরে কেউ লুকিয়ে আছে কিনা। প্রথমে ভয়ে ভয়ে খাটের নিচে উকি দিলেন, কিন্তু কাউকে তিনি দেখতে পেলেন না। এভাবে পুরো ঘর খুঁজেও কাউকে না পেয়ে হতাশ হয়ে তিনি চলে আসেন। এরপর নায়নার উপরে গাঁথা শরীরটা ছড়িয়ে রীতিমতো দরজা খুলে উপস্থিত হন ফাহাদ ঘরে, এবং ফাহাদ, রাহাত, রাজ্জাক সাহেব বেঘরে ঘুমাচ্ছে। আফরোজা বেগমের মাথায় এখনো কিছুই ঢুকছে না। তিনি একবার ভাবলেন রাহাতকে ডাকবেন, পরে আর কিছু ডাকলেন না। চুপচাপ নিজের ঘরে গিয়ে দরজাটার ভেতর থেকে আটকে দিলেন। তিনি এক ধ্যানে অনেকক্ষণ নায়নার মুখের দিকে তাকিয়ে রইলেন। তিনি বোঝার চেষ্টা করলেন, আচ্ছা এই মেয়েটা তার সাথে কেন খেলা করছে, কিন্তু এইটুকু বাচ্চা মেয়ের এরকম খারাপ উদ্দেশ্য কেন বা থাকবে? আর সেদিন ধমক দেওয়ার পর থেকে সকাল নিজেকে নগ্ন পাওয়ার ব্যাপারটা আর কোনো কথাই বলেননি নায়না, এবং সারাদিন স্বাভাবিকভাবেই থাকে সে, যেন ঘটনাতে সে অভ্যস্ত হয়ে গেছে। এই রহস্যের শেষ কোথায় জানা নেই তার। তাকে শান্ত রাখার জন্য মস্তিষ্ক মনে হয় ঘুমানোর জন্য বারবার অ্যালার্ম করছে। হাই তুলতে তুলতে বালিশে মাথা লাগালেন আফরোজা বেগম। অন্যদিন এত চিন্তার মধ্যে সহজে তার ঘুম আসতো না। আজ ঘুমিয়ে পড়লেন দ্রুত। আফরোজা বেগম যখন ঘুম থেকে উঠলেন তখন সকাল 10টা বেজে গেছে। তিনি বিছানা থেকে নিচে নামলেন। এত বেলা হয়ে গেছে অথচ তাকে কেউ ডাকলো না, কিন্তু কেন? ঘরের দরজা খোলা। নায়না তো অনেকক্ষণ আগে উঠে চলে গেছে। রাজ্জাক সাহেবও হয়তো এতক্ষণে অফিসে চলে গেছে, আর ফাহাদ কলেজে। আফরোজা বেগম এখন আর রাজ্জাক সাহেব বা ফাহাদকে সন্দেহ করছেন না। তিনি আন্দাজ করতে পারছেন ঘটনাটা অন্য কিছুর প্রভাব রয়েছে, যদিও অন্য কিছুটা কি সেটা তিনি বুঝতে পারছেন না। ঘর থেকে শুধু বেরিয়ে দেখলেন রাহাত খাবার টেবিলে, তার পাশের চেয়ারে রাজ্জাক সাহেব দেখে আফরোজা বেগম একটু অবাক হলেন। ওনার তো এখন অফিসে থাকার কথা। আফরোজা বেগমকে দেখে রাজ্জাক সাহেব বেশ ফুরফুরে কণ্ঠে বললেন, শুভ সকাল, ঘুম কেমন হলো? আফরোজা বেগম ঘটনার আকস্মিকতায় কোনো উত্তর দিতে পারলেন না। রাতের ডাকে খাবার টেবিলে এসে বসলেন। আফরোজা বেগম আর কোনোই কথা বললেন না, চুপচাপ তিনজনে খাবার শেষ করলেন। খাবার শেষ করে আফরোজা বেগম যেই উঠেছেন, নায়লা ওর থেকে ছুটে এসে তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। নায়লাকে তিনি ছুড়ানোর অনেক চেষ্টা করলেন, কিন্তু সে শক্ত করে তাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে তো কাঁদছেই। আফরোজা বেগম কিছুই যেন বুঝে উঠতে পারছেন না। মেয়েটার কান্না তাকে স্পর্শ করলো। নিজের অজান্তে তার চোখ দিয়ে যেন পানি বেরিয়ে আসলো। পর মুহূর্তে রাজ্জাক সাহেব একটা ব্যাগ হাতে নিয়ে সামনে এসে দাঁড়ালেন। এই ব্যাগটা আফরোজা বেগমের চেনা। এই ব্যাগটা সঙ্গে করে নিয়ে নায়না এই বাড়িতে পা রেখেছিল। রাজ্জাক সাহেব আফরোজা বেগমের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বললেন, ওকে গ্রামের ভিতরে নিয়ে আসছি,
এই বলে তিনি ব্যাগ হাতে নিয়ে ধীরে ধীরে ধীর পায়ে রীতিমতো বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। নাইলাও চোখ মুছতে মুছতে তার বাড়ির লোকগুলোর ইচ্ছা তাকে মানসিক চাপ দিচ্ছে। রাজ্জাক সাহেব নাইলা চলে যাওয়ার পর রাহাত বাড়ির বড় দরজার ভেতর থেকে আটকে দিল। এখন বাড়িতে শুধু আফরোজা বেগম আর রাহাত রয়েছে। রাহাত আফরোজা বেগমকে চেয়ারে শান্ত করে বসতে বলে। তিনি চেয়ারে ঠিকই বসলেন, কিন্তু তার উদ্বিগ্ন আর বিস্মিত চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি শান্ত নেই, তার মন উত্থাল পাথাল করছে। রাহাত একটা চেয়ার এনে আফরোজা বেগমের মুখোমুখি বসলেন। মাথা একটু ঝুঁকিয়ে বললেন, দেখো আপা, তুমি আমাকে ভুল বুঝো না, মাথা একটু শান্ত রাখার চেষ্টা করো। আমার সমস্ত কথা মনোযোগ দিয়ে শুনবে তুমি, ঠিক আছে? তাহলে সমস্যার সমাধান বা রহস্যের সমাধান পাবে তুমি। তোমার মনে আর কোনো প্রশ্ন থাকবে না। তুমি আমাকে যখন নায়না সম্পর্কে এরকম অদ্ভুত আচরণের কথা বলেছিলে, তোমার মতো আমিও প্রথমে দুলা ভাইকে সন্দেহ করলাম। পরের দিন যখন তোমরা ঘরটাতে ছিলে না, আমি ভাবছিলাম ঘরটা তল্লাশি নেওয়া উচিত ছিল। ঘুমের ওষুধ কোথায় এইটা জানলে দুলা ভাইকে ধরা সহজ হতো। ঘর তল্লাশি করতে করতে তোমাদের ট্রাঙ্কের তালা ছিল না, খুনের যা দেখলাম তা দেখে আমি অবাক হয়ে গেছিলাম। কয়েকটা মরা পাখি, বাদুর, ইঁদুর এবং মাথার খুঁটি, হাড় সহ একটা প্রেত সাধনা পুরনো আমলের বই রয়েছে। তখন বুঝতে পারলাম এই বাড়িতে কেউ না কেউ আছে, প্রেত সাধনা করে ও প্রেত সাধক হয়েছে। আর প্রেত সাধক নানান পাপ কাজ করতে হয়, তাই এটা বুঝতে বাকি রইল না যে এই প্রেত সাধনা করতে সে প্রেতকে খুশি করতে নায়নার পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে রোজ রাতে তার সাথে খারাপ আচরণ করা হচ্ছে। এরপরে গতকাল যখন তোমার কথা মতো পানির শিশিটা নিয়ে এসে ফারহানা আপুর কাছে গিয়েছিলাম, তখন আসলে ঘটনা কি জানার জন্য তিনি আমাকে চেপে ধরলেন। আমি কিছুতেই বললাম না আসল ঘটনা, তোমার মতো বানিয়ে বানিয়ে একটা গল্প বলেছিলাম, কিন্তু তিনি মনে হয় বিশ্বাস করলেন না। এরপর তিনি যে কথা বললেন তা শুনে আমি পুরো স্তম্ভিত হয়ে গেছিলাম। তিনি বললেন, তোমার ভাই বোন আমার থেকে কিছু লুকাচ্ছে, বুঝতে পারছি। না বলতে চাইলে কোনো সমস্যা নেই, কিন্তু গতবার আফরোজা যখন আমার এখানে আসলো তাকে বেশ অস্বাভাবিক লাগলো। সে আগে আমার কাছে এসেছে, অনেকগুলো ঘুমের ওষুধ দিয়েছিল, বলেছিল রাতে নাকি তার ঘুম আসে না, ঘুমের মধ্যে নাকি কি সব দেখে। এগুলো কাউকে দেয়া হয়নি। তা খেলে 3 থেকে 4 ঘন্টার মতো মানুষ মরার মতো ঘুমাবে। আমি তাকে এক পাতা ওষুধ দিলাম, সে অনেকটা জোর করে পুরো প্যাকেটটা নিয়ে গেল এবং বান্ধবী বলে কোনো দোহাই শুনল না। তাই আমি তাকে সাবধান করে দিয়েছিলাম। আবার কিছুদিন আগে একটা বোতল পানি এনে জানতে চাইল ঘুমের মধ্যে ওষুধ মেশানো কোনো আছে কিনা। আমি দেখলাম আমার কাছ থেকে সে ওষুধ নিয়েছিল ওইগুলো মেশানো। এবার আবার তুমি পানির বোতল নিয়ে এসেছো। আফরোজাকে ঘুমের ওষুধ নিয়ে কোনো গবেষণা করছে নাকি? তার আচরণ অস্বাভাবিক, তার দিকে একটু নজর রেখো। একসঙ্গে এই ওষুধ অনেকগুলো খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে। আমার কাছে ঘটনা অনেকটাই পরিষ্কার হয়ে গেল। তখন আমার মনে পড়লো তুমি বেশ কিছুদিন আগে প্রেত নিয়ে অনেক গবেষণা করেছিলে। আমি এইগুলো বিশ্বাস করি না বলেই গুরুত্ব সহকারে নেইনি কথাগুলো, কিন্তু এখন বুঝতে পারছি সে প্রেত সাধক আর কেউ নয়, তুমি নিজেই। তুমি নায়না সহ বাড়ির সবাইকে ঘুমের ওষুধ মিশাতে আর রাতে রান্নাঘরে নায়নার এই অবস্থা তুমি করতে। অবশ্য উপরে এতটুকু কথার উপরে কোনো প্রমাণ করা যায় না তুমি আসলে রোজ রাতে কাজটা করতে, কিন্তু এতটুকু তথ্য তোমাকে সন্দেহ করার জন্য যথেষ্ট। তা গতদিনে যখন তুমি বলেছিলে রাতে নায়না তোমার সাথে ঘুমাবে, তখন আমি ঝকটা একেবারে কষে ফেলেছিলাম। চার্জ দেওয়ার নাম করে তোমার ঘরে আমার ভিডিও ক্যামেরা অন করে রেখেছিলাম, যেটা দিয়ে মোটামুটি পুরো ঘরটা স্পষ্ট বোঝা যাবে। যদিও ক্যামেরা তেমন একটা ভরসা ছিল না, আর তাই নায়নাকে বলেছিলাম পানির জগটা সাথে করে নিয়ে কোনোভাবে যেন গিলো পানি খাবে না, ঘুমের অভিনয় করে সারা রাত জায়গায় থাকবি। ওর পানিতে যে ঘুমের ওষুধ থাকে না, এটা সে জানে। এটা সে যেন বেশ অবাক হয়, আর আমি যে তার ঘটনাটি জানি এটা শুনে বেশ লজ্জাও পেয়ে যায় সে। যাই হোক, প্ল্যান মোতাবেক সবকিছু হয়েছে। নায়না সকালে কাঁদতে কাঁদতে রাতের ঘটনাটা আমাকে খুলে বলল। তুমি যে একটা ঘোরের মধ্যে থেকে কাজটা করো এটা সে বুঝতে পেরেছে। দুঃখজনকভাবে অনাকাঙ্ক্ষিত এই ঘটনাটা ক্যামেরা বন্দী হয়েছে, যাতে তোমার বিশ্বাস নাও হতে পারে। নায়নাকে টাকা দিয়ে বিদায় করা হচ্ছে। সে বুঝতে পারছে যে তুমি মানসিকভাবে অসুস্থ। সে এই ঘটনা কাউকে বলবে না।
রাহাতের কথাগুলো যেন আফরোজা বেগমের মাথার উপর দিয়ে গেল। তিনি বড় বড় চোখ আর হা করে রাহাতের মুখের দিকে একই দৃষ্টিতে তাকিয়ে রইলেন। রাহাত এক নাগারে কথাগুলো বলে চলল। কিন্তু একটা প্রশ্ন আছে এতে, তুমি যদি এই কাজগুলো করে থাকো তাহলে তুমি এই কাজগুলো কেন দায় স্বীকার না করো, উল্টো প্রথম থেকে কাজগুলো অন্য কারো উপরে সন্দেহ করছো? তার মানে তুমি কি সবার সাথে ছড়ানো করে আসছিলে এতদিন? ইচ্ছা করে আমাদের বিভ্রান্ত করেছিলে? আমি তোমায় বিশ্বাস করি আপা, এবং আমার মনে হচ্ছে না তুমি আমাকে ইচ্ছা করে বিভ্রান্ত করছো। তোমার এতে কোনো দোষ নেই। তোমার এই কাজগুলো নিজে থেকে নিজে ভুলে যাওয়ার পেছনে দুটো ব্যাখ্যা দাঁড় করানো যায়। প্রথম ব্যাখ্যাটা অপব্যাখ্যায় বলা যায়। ব্যক্তিগতভাবে আমি এটা বিশ্বাস করি না। ব্যাখ্যাটা হলো, তোমার প্রেত সাধনা সফল হয়েছিল। সত্যি সত্যি তোমার আহ্বান একটা প্রেত এই বাড়িতে চলে এসেছিল, যা তোমার শরীরে ভর করে, কিন্তু তুমি সেটা জানতে পারোনি। সেই প্রেতটা তোমাকে অনেকটাই নিয়ন্ত্রণ করে ফেলেছে। তার প্রভাবেই তুমি নায়নার সাথে এই জঘন্য কাজ করতে, আর যখন তোমাকে নিয়ন্ত্রণ করা বন্ধ করে দিত তখন তুমি স্বাভাবিক হয়ে যেতে আর নিজের কর্মকাণ্ডের কথা নিজে ভুলে যেতে। কিন্তু তোমার চারপাশ তা মনে রাখতো, আর তোমার কাছে সেগুলো রহস্যজনক ভাবে মনে হতো। যেহেতু আমি অলৌকিকতা বিশ্বাস করি না, তাই এই ব্যাখ্যাটা আমি গ্রহণ করতে পারছি না। ফাহাদ এই বিষয়ে কিছু জানে না, আর জানবেও না। গতরাতে তোমার ওই ব্যবহারে দুলাভাই বেশ উদ্বিগ্ন হয়ে যায়। তাকে আমি আলাদা ঘরে গিয়ে পুরো ঘটনাটা খুলে বলি। তিনিও হতভম্ব হয়ে যান। তারও ধারণা তুমি মানসিকভাবে অসুস্থ। তুমি হয়তো ডাক্তার রহমতকে চেনো, দুলাভাইয়ের বন্ধু, তিনি সাইকোটিস্ট। তাকে ফোনে দুলাভাই সকালবেলার সমস্ত ঘটনা খুলে বলেন। তিনি একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছেন। ব্যাখ্যাটা গ্রহণযোগ্য আমার কাছে। আসলে তুমি সবার মাঝ থেকেও এক ধরনের নিঃসঙ্গতায় ভুগছিলে। ঠিক তখনই কোথাও হতে প্রেত সাধনা সম্পর্কে জানতে পারো। এই সম্পর্কে লেখা একটা পুরনো বই তুমি জোগাড় করে ফেলো। বইটার লেখা তোমার উপরে রীতিমতো এতটাই প্রভাব ফেলেছে যে তুমি একা একাই প্রেত সাধনার উপকরণ জোগাড় করে ফেলেছো এবং প্রেত সাধনা করে প্রেত সাধকও হয়ে যাও। তোমার অবচেতন মন বিশ্বাস করতে শুরু করে প্রেত বলতে আসলে কিছু আছে। তোমার প্রেত সাধনা সফল হয়েছে। তুমি যে প্রেত সাধনা করছো তোমার নিঃসঙ্গতা দূর করতে আসবে। তুমি যেহেতু বইটা পড়ে প্রেতদেরকে রীতিমতো আহ্বান করেছো, সেই প্রেত সম্পর্কে তুমি হয়তোবা লেখা ছিল সেই প্রেত তোমার শরীরে প্রবেশ করলে প্রেতটা অন্য নারীর সঙ্গে সঙ্গম করতে চায়। তাই তোমার ভেতরে দ্বিতীয় সত্তা তৈরি হয়েছে। তোমার চেতনা মন নিয়ন্ত্রণ করতে একটি সত্তা, অপর অবচেতন মন, আর তাই এই সত্তার কথা আরেকটা সত্তা মনে রাখতে পারছে না। তুমি কিছু সময় নিজেকে প্রেত মনে করছো এবং নায়নাকে কাছে পাওয়ার জন্য যা যা করার সব করছো, অথচ এর কিছুই তোমার পরবর্তীতে মনে থাকছে না যখন তুমি স্বাভাবিক হয়ে যাও। আপা, তোমার ভয় নেই, এটা মানসিক রোগ মাত্র, এতটাও ভয়াবহ নয়। ডাক্তার রহমত কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবেন। তোমাকে শুধু এতটুকু বিশ্বাস করতে হবে যে প্রেত বলতে কিছুই নেই, সবই তোমার অবচেতন মনের কল্পনা। দ্বিতীয় সত্তাকে সৃষ্টি করেছে তুমি, আর এটাকে ধ্বংস করতে পারবে তুমি। একমাত্র এটাকে অবিশ্বাসের মাধ্যমে ধ্বংস করতে পারবে। বুঝতে পেরেছ? কথাগুলো শুনে আফরোজা বেগমের যেন মাথা ঘোরাচ্ছে। এই ধরনের কথা শোনার জন্য তিনি মানসিকভাবে মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি কৌতূহলী হয়ে রীতিমতো প্রেত সাধনা করেছিলেন ঠিকই, কিন্তু এটা তার মনে এতটা ভয়াবহ প্রভাব ফেলতে পারে তিনি কখনো কল্পনাও করতে পারেননি। এটা অবিশ্বাস করারও কোনো উপায় নেই তার কাছে। রাহাতের ভিডিও ক্যামেরা গত রাতে নাইলার সাথে করা ঘটনা দেখে তিনি লজ্জায়, সংকোচ বোধে, ভয়ে আতঙ্কিত হয়ে বিস্ময় পাথরের মতো মূর্তিতে যেন বসে থাকলেন। লজ্জায় তার মাথা যেন হেঁট হয়ে গেল। রাহাত নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে চিন্তার গভীরে সাগরের সাঁতার কাটছে। রাজ্জাক সাহেব এখানে থাকলে সে একটু সাহস পেত, কিন্তু ডাক্তার রহমত বলেছেন যেহেতু নায়না এই ঘটনার উদ্দীপক, তাই যত দ্রুত সম্ভব নায়নাকে এই বাড়ি থেকে সরাতে হবে। তাই দুলাভাই তাকে নিয়ে চলে গেছে। হঠাৎ বাড়ি কলিং বেলটা যেন বেজে উঠলো। রাহাত ভাবলো ডাক্তার রহমত এসেছেন বোধহয়। রাহাত সম্পূর্ণরূপে গিয়ে দরজাটা খুলে দেখলেন একজন বৃদ্ধ লোক দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন। খালি পা, জীর্ণ শীর্ণ, লম্বা চুল, লম্বা দাড়ি, পরনে একটা ময়লা পাজামা, পাঞ্জাবির প্রথমে দেখায় রাহাত ভাবলো কোন ভিখারি হবে হয়তোবা। পর মুহূর্তে একটা লোককে দেখা গেল রিকশার বিল মিটিয়ে এদিকে আসতে। পরনে সাদা শার্ট, কালো প্যান্ট, ইন করা শ্যাম বর্ণের মাধ্যমে উচ্চতার লোকটা রাহাতের দিকে হাত বাড়িয়ে বলল, হ্যালো, আমি ডাক্তার রহমত। ইনি আমার সাথে এসেছেন।
বৃদ্ধ লোকটার তার কথাগুলো দাঁত বের করে রাহাতের সালাম দিল। রাহাত কিছুটা ইতস্তত করে তাদের দুজনকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকলো। সে ময়লা পাজামা পাঞ্জাবি পরা লোকটা কুকুরের মতো নাক ছিটকাতে ছিটকাতে আফরোজা বেগমের সামনে গিয়ে বেশ কিছুক্ষণ বড় বড় করে চোখ তুলে তাকালেন। তারপর আবারও সব ময়লা দাঁত বের করে ডাক্তার রহমতকে দিকে তাকিয়ে বললেন, শোনো, করোনা আগে থেকে আজ করতে আসলাম, মায়ের শরীরে প্রেত আছে, একদম প্রেত আছে, বসবাস করতেছে, একবার বুঝতে পারছ? এবার আফরোজা বেগমের দিকে মুখ করে বললেন, ভয় পাও না ভাইয়া, তুমি বুঝতে পারতে বুঝলে, তোমার শরীরে যে প্রেতটা আছে না, ওটা ছোট জাতের প্রেত। এদেরকে বলো মিকি, এর মানুষের কোনো ক্ষতি করে না, এদের আনা যতটা সোজা, কোথায় তখন তার সাইতেও বেশি সোজা। এগুলো যার শরীরে একবার ঢুকে পারে না, ঠিকঠাক মতো নিয়ন্ত্রণ করতে পারে না, এরা জাতের ক্ষমতাও নাই, এরা নিজেরা মাইয়া ভর করো মাইয়ার শরীরে। এদের মানুষের শরীরে ভর করা আসল কারণ হচ্ছে ওই মাইয়ার শরীরে ভোগ করা, বুঝতে পারছো? আর কিছু নয়। আমি করি এটারে তারাইতাছি, তুমি আমার আগে জিনিসগুলো আয়না দাও তো, যে জিনিসগুলোতে তুমি প্রেত সাধনা করছিলা। আফরোজা কারো কোনো কথার অপেক্ষা না করে লোকটা আফরোজা বেগমের ঘরের দিকে এগিয়ে চলে গেলেন। আফরোজা বেগম রোবটের মতো তাকিয়ে আছে এবং তাকে অনুসরণ করতে লাগলেন। রাহা যেন বিস্মিত কণ্ঠে ডাক্তার রহমত সাহেবকে বলেন, এই পাগলটা বলে কি? আপনি একে কেন নিয়ে এসেছেন? আপনি ডাক্তার হয়ে এসব বিশ্বাস করেন? হ্যাঁ, তার উপর প্রেত ভর করেছে। ডাক্তার রহমত তার এক হাত রাহাতের কাঁধের দিকে মুচকে এসে বললেন, আমি এবং তুমি দুজনেই জানি প্রেত বলে কিছু নেই, কিন্তু তোমার আপা এটাকে বিশ্বাস করেন, এতটাই বিশ্বাস করেন যে তার মনে এরূপ প্রভাব পেরেছে প্রেত বলে এক অচেনা বস্তু আছে। প্রেতের প্রতি তার বিশ্বাস অনেক বেশি গভীর, প্রেত সাধনার মাধ্যমে, বুঝতে পেরেছ? তাই তার মন থেকে প্রেতটা দূর করতে হবে প্রেত সাধনার মাধ্যমে। আমি আর তুমি জানি প্রেত বলেই কিছু নেই, কিন্তু সে ভাববে প্রেত সাধনার মাধ্যমে সে প্রেত এনেছিল, আর প্রেত সাধনার মাধ্যমে সে দূর হচ্ছে। সাত আবারও অবাক কণ্ঠে পড়ল, তার মানে লোকটা জাল প্রেত? হ্যাঁ, জাল প্রেত সাধু? ডাক্তার রহমত কণ্ঠটাকে একটু নিচু সুরে বললেন, না, লোকটা 50 বছরের বেশি সময় ধরে প্রেত সাধনা করছেন, উনি আসলে প্রেত সাধু, বড় ধরনের প্রেত সাধু। লোকটার সাথে পরিচয়ের ঘটনাটা অনেক বড়, এখন বলা সম্ভব না। তিনি নাকি প্রেত সাধক থেকে প্রেত খাদক হয়ে গেছেন, তিনি নাকি ভয়াবহ এক প্রেত সাধক, এটা সত্য। খাটের নিচ থেকে ট্রাঙ্কটা বের করলেন লোকটা, একটা করে উপকরণ বেচেতে সাজিয়ে রাখলেন ট্রাঙ্ক খুলে, এবং লোকটাকে দেখে তেমন পড়ালেখা জানে বলে মনে হলো না, তবুও প্রেত সাধকের বইটার দিকে এক দৃষ্টিতে লোভাগতর দৃষ্টিতে কয়েক পলক তাকিয়ে রইলেন তিনি। এরপর বইটা নিজের ঝুলি থেকে রীতিমতো দাঁত বের করে রাহাতের দিকে তাকিয়ে বললেন, এইটা সাবধানে নষ্ট করতে আমি পরে নষ্ট করবো, ঠিক আছে? এরপর আফরোজা বেগমকে মেঝেতে বসতে বললেন। আফরোজা বেগম বসলেন। আফরোজা বেগমের সামনে তিনি প্রেত সাধনার সময়কার সেই উপকরণগুলো ব্যবহার করেছিলেন তা সাজিয়ে রাখলেন। তিনি এক দৃষ্টিতে সেগুলো দেখতে লাগলেন। তার মাথা সত্যি এলোমেলো হয়ে গেছে। তাকে যা বলা হচ্ছে তিনি তাই করছেন। সাধক লোকটা তার ঝুলি থেকে একটা খালি কাচের বয়াম, যেন পানি ভর্তি একটা বোতল বের করলেন। সেই পানির কয়েক ফোঁটা আফরোজা বেগমের শরীরে ছিটিয়ে দিতে আফরোজা বেগম ব্যথায় আর্তনাদ করে চেঁচিয়ে উঠলেন, যেন এটা কোনো পানি নয়, ভয়ঙ্কর কোনো অ্যাসিড। এবং ডাক্তার রহমত সাহেব বিড়বিড় করে বলতে লাগলেন, মরের প্রভাব শরীরে কাজ করছে। এরপর প্রেত সাধক লোকটা তার ঝুলি থেকে কয়েকটা কাঠের টুকরো বের করে ভেতরে আগুন জ্বালাচ্ছে। প্রেত সাধনার উপকরণ সে আগুন ফেলে পোড়াতে রাখলেন। সবকিছু রাহাতের কেমন যেন অসহ্য লাগছে। আকস্মিকভাবে লোকটা তার বোতলের অর্ধেক পানি আফরোজা বেগমের শরীরে ঢেলে দিলেন এবং এক মুঠ মাটি দিয়ে বের করে মুঠো রীতিমতো আফরোজা বেগমের কপালে ধরে রাখলেন। এবার আফরোজা বেগম বিকট একে চিৎকার করে রীতিমতো মাটিতে লুটে পড়লেন। রাহাত আর ডাক্তার রহমতের সকল যুক্তিকে পেছনে রেখে একটা কালো ধোঁয়া চোখের সামনে প্রকাশ্যে আফরোজা বেগমের শরীর থেকে বেরিয়ে গেল এবং অদ্ভুতভাবে ম্যাজিকের মতো প্রেত সাধক সেই প্রেতকে বোতলে বন্দি করল।
এই ব্যাপারটা দেখে ডাক্তার রহমত এবং রাহাত হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকতেন। তারা যেটাকে ফাউল বা ফালতু কিছু ভেবেছিল তা আসলেই সত্য। প্রেত আসলেই আছে। অদ্ভুতভাবে অপহীন সেই কালো ধোঁয়ার বেকনটা এসে প্রবেশ করার সাথে সাথে সবাই যেন হতভম্ব হয়েছিল। সাধক লোকটার সাথে সাথে বইমের মুখটা বন্ধ করে ফেললেন এবং সন্তর্পণে দাঁড়িয়ে রাহাত এবং ডাক্তার রহমতকে বললেন, এই ধারে পরে আমি পানি দিয়া খাওয়ালাম, চিন্তা করেন না, আমি এটারে এমন জায়গা রাখে আসমু কেউ যাতে এই বোতল খুঁজতে না পায়। সোজা ডোবার আগে এটারে এক জায়গায় রেখে আসতে হইব। এই বলে বোনটা তার ঝুলিতে ঢুকিয়ে ফেললেন। ধীরে ধীরে বাড়ির বাইরে দিকে রীতিমতো এগিয়ে চললেন। রাহাত এবং ডাক্তার রহমত দুজন দিকে তাকিয়ে আছে। দুজনে ঢোক গেলেন আর ভয় ভয় নিয়ে দুজনকে বললেন, এরা ভয়ঙ্কর প্রেত সাধক আসলে আছে। তার মানে আসলে প্রেত আছে। আমরা যেটাকে নিয়ে ভান করছিলাম, আমরা যেটাকে নিয়ে মজা করছিলাম, সেটা আসলে আছে। এটা কিভাবে সম্ভব? তার মানে আসলে প্রেত আছে। প্রেত সাধনা আসলে কাজ করে। প্রেত সাধক আসলে আছে। আর এভাবে এই ঘটনাটা শেষ হয় জেফরি ভাই। এই ঘটনার মূল লেখক মাসুদ রানা ভাই। ঘটনাটি বা গল্পটি ভালো লাগলে আপনি আপনার সুমধুর দরাজ কণ্ঠে পড়ে শোনাবেন প্রিয় ভাই। আমি নাহিদ সরকার আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। ওয়াও 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 ওয়াও, অনেক দিন পর একটা অসাধারণ ঘটনা পেলাম মাশাআল্লাহ। এবং আমার কাছে মনে হয়েছে ওয়াও, দিস ইজ হিট। ওয়াও, মাস্টারপিসের স্টোরি ছিল। একই সাথে সাসপেন্স ছিল, একই সাথে থ্রিলার ছিল, একই সাথে ভয় ছিল, একই সাথে ইটস মেসমারাইজিং স্টোরি। ও ম্যান, হোয়াট এ স্টোরি! দিস ইজ ব্রিলিয়ান্ট স্টোরি। আলহামদুলিল্লাহ যে এত ভালো একটা অসাধারণ টান উত্তেজনার হরর স্টোরি। মানে পুরো স্টোরিতে একটা সাসপেন্স ছিল, সেটা কি হরর নাকি ভয় নাকি এটা কি সাইকোলজিক্যাল ব্যাপার, এবং সাথে লাস্টে দেখা গেল এটা আসলে রিয়েল। দ্যাট ইজ আ বিউটিফুল থিং। ওয়াও ম্যান, ওয়াও। লাভ ইউ সো মাচ নাহিদ সরকার ভাই, এত অসাধারণ ঘটনা কালেক্ট করার জন্য। এবং মাসুদ রানা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ ঘটনাটি এত অসাধারণ করে লেখার জন্য। অসাধারণ ভাই, দ্যাট ইজ আ বিউটিফুল স্টোরি মাশাআল্লাহ। এবং আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে, এবং আপনাদের কাছে ভালো লাগবে। কষ্ট প্রতিবারের মতোই সার্থক হয়ে যায়, আর হবেই বা না কেন ভাই। আপনার যে মাস্টারপিস স্টোরি রাখেন, হোয়াট এ স্টোরি ম্যান, হোয়াট ব্রিলিয়ান্ট স্টোরি টেলিং। এবং একই সাথে বলবো যে আছে কিন্তু শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ। আশা করছি আপনাদের সবার কাছে ভীষণ রকম ভালো লেগেছে স্টোরি, এবং ভালো লাগলে কষ্ট প্রতিবারের মতো সার্থক হয়ে যাবে। দিস ইজ অ্যাবসলিউটলি মাস্টারপিস স্টোরি ছিল। দিস ইজ আ ফ্যাক্ট। আমি দেরি করবো না, আমি চলে যাচ্ছি। আজকের মতো আজকের এপিসোড এতটুকুই ছিল। আজকে বেশি কথা বাড়াবো না, আজকে বেশি স্টোরি নেই। একটা স্টোরি আমরা পড়লাম, এবং সেটা হচ্ছে প্রেত সাধক। দ্যাট ইজ রিয়েলি অ্যামেজিং। সত্যি অনেক সুন্দর স্টোরি ছিল, আমার ভালো লেগেছে ভাই, অনেক বেশি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। এবং ভেরি ইন্টারেস্টিং একটা স্টোরি ছিল, সাসপেন্স হরর সব মিক্সড। ওয়াও। এনিওয়েজ, থ্যাংক ইউ সো মাচ। আজকে ঘটনা এতটুকু ছিল। ইনশাল্লাহ আগামীকাল কিন্তু নতুন কিছু আপনারা শুনতে চলেছেন, একদম ব্র্যান্ড নিউ। আপনারা যারা অনিমেষ ফ্যান আছেন, যারা অনিমেষের ঘটনা শোনেন, তাদের মতোই একটা ঘটনা আসবে, এবং দারুণ কিছু আশা করছি দারুণ কিছু হয়ে যাবে। সো দিস দ্য ফ্যাক্ট। আমি দেরি করবো না, আমি চলে যাচ্ছি আজকের মতো। ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও কথা হবে, এবং তখন সবাই ভালো থাকবেন। ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই ভৌতিক দুনিয়ার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।